পেলাম চক্রবৃদ্ধি সুদে ভবিষ্যৎ মূল্যের সূত্রটি হলো এফভি ইকুয়াল টু পিভি ইন্টু 1+i পাওয়ার অফ n। আপনারা মনে রাখবেন যে পাওয়ার অফ n মানে হলো চক্রবৃদ্ধি সুদে অঙ্কটি। আমাদের সুদ আছে দুইটা, একটা হলো সরল সুদ আর একটা হলো চক্রবৃদ্ধি সুদ। তাহলে পাওয়ার অফ n মানে হলো চক্রবৃদ্ধি সুদ। আর আমরা চক্রবৃদ্ধি সুদে কিভাবে ভবিষ্যৎ মূল্য সূত্রটি হয় তা আমরা ইতিমধ্যে দেখেছি। এখন আমরা দেখব যে এই যে চক্রবৃদ্ধি সুদের ভবিষ্যৎ মূল্য, তাহলে ভবিষ্যৎ মূল্য মানে কি, তার ভিতরে আমার বর্তমান মূল্য আর সুদ এই দুইটা আছে। তাহলে এই যে চক্রবৃদ্ধি সুদে যে ভবিষ্যৎ মূল্য, এর ভিতরে আমার বর্তমান মূল্য আর চক্রবৃদ্ধি সুদটা আছে। এখন যদি আমরা এই সূত্রটি থেকে অর্থাৎ এই ভবিষ্যৎ মূল্যের সূত্র থেকে বর্তমান মূল্যটা বাদ দিই পিভি, তাহলে কি থাকবে? চক্রবৃদ্ধি সুদ। এখন দেখেন এই যে একটা অংশ আর এই একটা অংশ, এই দুইটা অংশের ভিতরে আমার পিভিটা কিন্তু কমন আছে উভয় পক্ষে। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে পিভিটা কমন নিতে পারি, নিলে দাঁড়ায় 1+i পাওয়ার অফ n, আর এই পিভির পরিবর্তে থাকে হলো 1। এই যে সূত্রের স্ট্রাকচারটা, এইটাই হলো চক্রবৃদ্ধি সুদের সূত্র। তাহলে আমাদেরকে নতুন করে কোনো সূত্র মুখস্থ করা লাগছে না। আমাদের যখন প্রশ্নে আসবে যে চক্রবৃদ্ধি সুদের সূত্রটি লিখো এবং অঙ্কটি করো, তখন আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্রটা কল্পনা করব চক্রবৃদ্ধি সুদে করে, ওইখান থেকে পিভিটা বাদ দিব। এখন স্ট্রাকচারটা আমরা আলাদা একটু করে নিব রাফ, ওইখান থেকে পিভিটা কমন নিলাম, নিলে আমাদের এই স্ট্রাকচারটা দাঁড়াবে। জাস্ট তখন আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্রটা এটা লিখে দেব। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। এখন আমরা শিখব হলো প্রকৃত সুদ ও কার্যকরী সুদ। তার আগে একটু বলে রাখি, এই যে বিষয়গুলো নিয়ে যদি কথা বলি বেসিক, এতে ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আপনারা, আমি আশা করি যে আপনারা মনোযোগ সহকারে এটা দেখবেন, তাহলে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা পাবেন। এবং আমি কথা দিচ্ছি এই বিষয়গুলো দ্বারা আপনারা সুদ সংক্রান্ত বলেন বা অর্থের সময় মূল্য বলেন, এই সকল প্রশ্নের উত্তরটা আপনারা সহজে সমাধান করতে পারবেন। তাই শুধু অঙ্ক পারাকেই, মানে অঙ্কটা করতে পারা এটাই কিন্তু সবকিছু না। এই অঙ্কের আশেপাশে যে সকল তথ্যগুলো আছে সেগুলো সঠিকভাবে জানা এবং নির্ণয় করতে পারাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, কথা না বলে এখন আমরা প্রকৃত সুদটা দেখব কিভাবে আসলো এবং প্রকৃত সুদ কাকে বলে। আচ্ছা, একটা দেওয়া থাকে, এই সুদটাকে বলে আমরা নামিক সুদ, নামমাত্র। কিন্তু এই সুদটা বারবার গণনা করার ফলে এক বছরের মধ্যে তখন এই সুদের হারটা পরিবর্তিত হয়ে যায়। ওই পরিবর্তিত সুদটাকে বলা হয়েছে প্রকৃত সুদ বা কার্যকরী সুদ। আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি। ধরেন, এটা আমার গণনার সুবিধার্থে বললাম যে 40% সুদ দেওয়া হবে। এখন এই 40% সুদ দেওয়া প্রতি 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি হবে, অর্থাৎ ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে। এখন কথা হলো, এই যে 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি হবে, তার মানে এক বছরের মধ্যে কতবার? এম এর 4। তাহলে এই যে 4 হলো, তাহলে এটা এম এর মান। আমরা এই চক্রবৃদ্ধির সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করি। এম মানে হলো মাল্টি পিরিয়ড, অর্থাৎ বহু সময়, বহুবার বা চক্রবৃদ্ধির সংখ্যা, যাই বলি না কেন। তাহলে প্রতি 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি হবে। তাহলে 3 মাস অন্তর অন্তর যদি হয়, তাহলে এক বছরে কতবার? 4 বার। এখন কথা হলো, তার মানে কি প্রত্যেকবার কি আমাকে 40% সুদ দেবে? না, এই 40% সুদকে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 10%, অর্থাৎ প্রত্যেকবার গণনাতে আমাকে 10% করে সুদ দিবে। এখন এটা একটু আমরা একটু দেখি। ধরেন 100 টাকা, এর 10%, এই যে 10% সুদ দিবে প্রত্যেকবার, তাহলে দাঁড়াচ্ছে 10 টাকা। তাহলে 3 মাস পর আমার দাঁড়ায় 110 টাকা, অর্থাৎ এই যে 3 মাস পর একবার গণনা করা হলো। এখন দ্বিতীয়বার যখন গণনা করা হবে, তখন 110 টাকার উপরে 10% করা হবে, তখন হবে কত? 11 টাকা। এই 11 টাকা আবার 110 টাকার সাথে যোগ হবে 121 টাকা। এই যে আবার 3 মাস পর করলাম, তাহলে 2 বার গণনা হলো। তৃতীয়বার ঠিক এইভাবে করে আমরা 4 বার গণনা করব। গণনা করলে আমরা বুঝতে পারবো যে আসলে সুদের হারটা পরিবর্তন হয়ে যায়। তাহলে 121 টাকার উপরে 10% করি, করলে হয় 12 টাকা 10 পয়সা। এখন এই 12 টাকা 10 পয়সা 121 টাকার সাথে যোগ হবে, যোগ হলে কত হচ্ছে? 133 টাকা 10 পয়সা। আবার এই একটা 3 মাস শেষ, আবার চতুর্থবার 3 মাস অন্তর
133 টাকা 10 পয়সার উপরে 10% করবো, করলে আমার সুদটা দাঁড়ায় হলো 13 টাকা 31 পয়সা। এই 13 টাকা 31 পয়সা 133 টাকা 10 পয়সার সাথে যোগ হবে, যোগ হলে হয় 146 টাকা 41 পয়সা। তাহলে এই যে 3 মাস অন্তর, তাহলে এইভাবে 4 বার গণনা করার পরে 1 বছর শেষে আমার টাকার পরিমাণ দাঁড়াচ্ছে কত? 146 টাকা 41 পয়সা। কিন্তু যদি আমার 100 টাকার উপরে শুধু 40% করতাম, তাহলে দেখেন দাঁড়ায় কত? 40 টাকা। তাহলে বছর শেষে হতো 140 টাকা। কিন্তু এই যে বারবার চক্রবৃদ্ধি হওয়ার ফলে দেখেন বছর শেষে এসে দাঁড়াচ্ছে কত? 146 টাকা 41 পয়সা। তাহলে 100 টাকার উপরে কত পার্সেন্ট কাটলে পরে এই 46 টাকা, এখান থেকে যদি আমরা এই যে 100 টাকা বিয়োগ করি, তাহলে দাঁড়ায় কত? আমার 46 টাকা 41 পয়সা হলো আমার সুদ। তাহলে 100 টাকার উপরে কত পার্সেন্ট করলে 46 টাকা 41 পয়সা আসবে? তাহলে 100 টাকার উপরে আমাকে 46.41% সুদ কাটতে হবে। অর্থাৎ আমার বছর শেষে সুদের হারটা যদি দাঁড়াচ্ছে কত? 46.41%। কিন্তু আমার প্রথমে ছিল কি 40%। তাহলে সুদের একটা পরিবর্তন হয়ে গেল বারবার চক্রবৃদ্ধির ফলে। এই কারণে বলা হয়েছে প্রকৃত সুদ বা কার্যকরী সুদ। অ্যাকচুয়ালি 40% কিন্তু আর কাজ করে না, কার্যকরী অর্থাৎ যেটা কাজ করছে কত পার্সেন্ট? 46.41% সুদ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে প্রকৃত সুদ বা কার্যকরী সুদটা কি। এখন এই প্রকৃত সুদ বা কার্যকরী সুদ নির্ণয়ের সূত্রটা আমরা শিখবো। আমরা বিষয়টা জানলাম, এখন সূত্রটা কিভাবে আসে সেটা আমরা দেখেছি যে প্রকৃত সুদ বা কার্যকরী সুদটা কি এবং সেটা কিভাবে হয়। এখন এটা আমরা সূত্রের আকারে দেখব। তবে এই সূত্রটিও আমরা মুখস্থ করব না, এই সূত্রটি আমরা তৈরি করা শিখবো বা মনে রাখার একটা কৌশল বের করব। এটার জন্য আমরা দেখেন ভবিষ্যৎ মূল্যের সূত্রটি আমরা জানি, পিভি ইনটু 1 প্লাস আই পাওয়ার অফ এন। এই প্রকৃত সুদ বা কার্যকরী সুদ নির্ণয় করার জন্য ঠিক এই অংশটি আমরা ব্যবহার করব। এখন এই অংশটি আমাদের মনে রাখতে কোনো অসুবিধা হবে না, কারণ এই সূত্রটি সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। এখন ই এ আর ইফেক্টিভ অ্যানুয়াল রেট, অর্থাৎ অ্যানুয়াল রেট, এটা মাথায় রাখবে যে ইফেক্টিভ অ্যানুয়াল রেট অর্থাৎ কার্যকরী বার্ষিক সুদের হার, বা বার্ষিক মানে 1 বছরের সুদের হার আমরা নির্ণয় করছি জন্য 1 প্লাস আই পাওয়ার এন। এখন আমরা জানি কার্যকরী সুদ বা প্রকৃত সুদ এটা কিন্তু বছরে একাধিকবার গণনা করতে হবে, অর্থাৎ বারবার গণনা করা হয়। তাহলে 1 বছরের মধ্যে যখন একের অধিকবার গণনা করা হবে তখন এম এর মান আসবে। তাহলে এম ইকুয়াল টু, তখন একটা বিষয় হবে, তাহলে এটা আমাদের শেখা ছিল কি 3 মাস অন্তর অন্তর। তার মানে কি 1 বছরের মধ্যে 4 বার, তাহলে এম এর মান কি 4, যেটাকে বলে আমরা চক্রবৃদ্ধির সংখ্যা। এখন আমরা এটাও দেখেছিলাম যে আমাদের আগে ছিল কি 40% সুদ। এখানে 40% সুদকে তো প্রদান করা হবে না, এটাকে আমরা তখন কি করছিলাম 4 দ্বারা ভাগ করছিলাম, এটা আমরা শিখেছি। অর্থাৎ প্রত্যেক অংশে আমাকে 10% করে সুদ দেওয়া হবে। এখন দেখেন এই যে 40% এটা তো আই এর মান, আর এই 4 এটা কি এম, তাহলে এই যে আই কে এম দ্বারা ভাগ, তাহলে ঠিক আমরা এখানে আই কে এম দ্বারা ভাগ করব। এখন এটা 4 বার গণনা করা হবে, তাহলে এটার পাওয়ার কি হবে 4 বার। আমরা জানি পাওয়ার অফ এন মানে হলো বছরের সংখ্যা, সেটা 5 বছর, তাই 5 বার এটার জন্য এন দেই। ঠিক এখানে 1 বছরে 4 বার, তাহলে এখানে আমরা কি করব গুণ এম। আপনারা বলতে পারেন যে স্যার আমাদের তো মূল সূত্রে এন নেই। এখন দেখেন এনটা এই কারণে নেই, এন এর মান হলো কি 1, অর্থাৎ অ্যানুয়াল অর্থাৎ বার্ষিক নির্ণয় করতেছে, তার মানে এখানে এন এর মান কি 1, 1 বছর। এখন একের সাথে কোনো কিছু গুণ করলে তো মান ওইটাই হবে, তাই আসলে মেইন সূত্রে আমাদের এন নেই। তবে যদি আপনারা দেন কোনো সমস্যা নেই। তারপর আমরা মেইন সূত্রের মতো করে একটু লিখি যে পাওয়ার অফ এন মানে এম, পাওয়ার অফ এম। এই অংশ থেকে আমরা কি করব 1টা বিয়োগ করব। এখন বলতে পারেন যে 1 কেন বিয়োগ করব? 1 হলো এই যে 1টা আছে যোগ করছি, এই 1টাই আমরা বিয়োগ করতেছি, অর্থাৎ এই 1টা হলো আমার আসল টাকা। যেমন আমাদের পূর্বে ছিল 100 টাকা আসল, সেটা আমাদের বারবার চক্রবৃদ্ধি করার ফলে 146 টাকা 41 পয়সা হয়েছিল। সেখান থেকে আমরা 100 টাকা বিয়োগ করেছিলাম,
তাহলে আমাদের দাঁড়াচ্ছে মানে শেষে যে হলো 46 টাকা 41 পয়সা। 100 টাকা আসল বিয়োগ করাতে সুদটা বের হয়েছিল। ঠিক এইখানে হলো 1 টাকা আসল, এই থেকে মানে এই জায়গা থেকে 1 টাকা বিয়োগ করলে আমার এখানে প্রকৃত সুদটাই বের হবে। এখন একে আমরা কি করব, 100 দ্বারা গুণ করব। এখন আয়ের মান আসলে আমরা দশমিক আকারে বসাই, তাহলে পার্সেন্ট করতে গেলে 100 দ্বারা গুণ করে সেটা পার্সেন্টে রূপান্তর করতে হবে। তাই আশা করি যে আপনারা কার্যকরী সুদের হারটা মানে হারের যে সূত্র, এই সূত্রটাও অনায়াসে করতে পারবেন। একদম আপনারা ভুলবেন না কিভাবে তৈরি করা হয়। আপনারা যদি প্রত্যেকটি সূত্র মুখস্থ না করে জাস্ট এইভাবে চিন্তা করে নিজের মাথায় সেভ করতে পারেন, রাখতে পারেন, বুঝতে পারেন, তাহলে কখনোই আপনারা এটা ভুলবেন না এবং কোনো অঙ্কে আপনাদের অসুবিধা হবে না। অ্যাকচুয়ালি আমরা প্রশ্ন পাওয়ার পরে বা যখন পড়তে যাই বা করতে যাই, তখন আমরা করি কি, অঙ্কটা করার জন্য ব্যস্ত হয়ে যাই। স্যার আমাকে অঙ্কটা শিখান, নিয়মটা শিখান। এই শিখতে গিয়ে আমরা অঙ্কটা সমাধান ঠিকই করতে পারি, কিন্তু আশেপাশের যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকে না, যার কারণে আমরা যখন অঙ্কটি করি তখনই শুধুমাত্র অঙ্কটা করতে পারি। পরক্ষণে 2-3 দিন 4 দিন 5 দিন বা 1 মাস পরে যে অঙ্কটা আবার ভুলে যায়। এই ভুলে যাওয়ার কারণ একটাই, যে আসলে ওই অঙ্কের আশেপাশের যে বিষয়গুলো ছিল বেসিক যেটাকে বলি, এই জ্ঞানটা আমরা ঠিক মতো নেই না। তাই আমি আশা করব বা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা সব সময়ের জন্য প্রত্যেকটি অঙ্কের খুঁটিনাটি বিষয়গুলো জানবেন বা শিখবেন। এর জন্য আপনারা যে সকল স্যারের কাছে পড়েন তাদের কাছে জিজ্ঞাসা করবেন, আশা করি তারা সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিবে। ধন্যবাদ।